একটা স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের বেসিক মেকানিজমটা কি? আমি যদি একটা সার্কোমিয়ারের ছবি আঁকাই, খেয়াল করো, এটা হলো একটা জেড ডিস্ক, এটা হলো আরও একটা জেড ডিস্ক। তাহলে পাশাপাশি থাকা দুইটা জেড ডিস্কের মধ্যবর্তী যে অংশটা থাকে এটাকে আমরা বলে থাকি একটা সার্কোমিয়ার। এখন এই যে আমাদের জেড ডিস্ক, এই জেড ডিস্কের দুই পাশে অ্যাক্টিন ফিলামেন্ট এইভাবে যুক্ত থাকে। তাহলে একইভাবে এই পাশে থাকা জেড ডিস্কের সাথেও অ্যাক্টিন ফিলামেন্ট কিন্তু যুক্ত আছে। এবং আমরা যদি শুধুমাত্র সার্কোমিয়ারটার ভেতরে থাকা অ্যাক্টিন ফিলামেন্টকেই দেখাই, তাহলে দেখতে পাবো যে সার্কোমিয়ারে এইভাবে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টগুলো সজ্জিত থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, অ্যাক্টিন ফিলামেন্টের পাশাপাশি সার্কোমিয়ারে কিন্তু আরও এক ধরনের ফিলামেন্ট আছে। সেটা কি? সেটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট। তাহলে এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্টগুলো মূলত উপর থেকে নিচের দিকে দুইটা অ্যাক্টিন ফিলামেন্টের মাঝখানে দেখতে পাই আমরা। তাহলে এই হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট। আমি যদি একটু লিখে রাখি যে আমরা কী কী স্ট্রাকচার আঁকালাম, তাহলে এটা হলো আমাদের জেড ডিস্ক, এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট। খেয়াল করো, অ্যাক্টিন ফিলামেন্টের আরেকটা নাম আছে, সেটা হলো থিন ফিলামেন্ট। থিন মানে হলো পাতলা। আর এই যে আমাদের মোটা করে যে ফিলামেন্ট, এটার নাম হলো মায়োসিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্টের আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো থিক ফিলামেন্ট। তাহলে এইটা হলো আমাদের একটা সার্কোমিয়ারের স্ট্রাকচার। এই সার্কোমিয়ারটা মূলত একটা রেস্টিং স্টেটে থাকা সার্কোমিয়ার। রেস্টিং স্টেট, যার মানে এই সার্কোমিয়ারটা এখনও কোনো ধরনের কন্ট্রাকশন প্রসেসের মধ্যে যায়নি। সো রেস্টিং স্টেট। রেস্টিং স্টেটের বৈশিষ্ট্য কী? খেয়াল করো, এই যে আমরা পাশাপাশি থাকা দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিন ফিলামেন্টের মাঝখানে কোনো ধরনের ওভারল্যাপিং নাই, বরং তাদের মধ্যে আমরা একটা ফাঁকা জায়গা বা গ্যাপ দেখতে পাচ্ছি। আমাদের মূল কনসেপ্ট হলো এইখানে কোনো ধরনের ওভারল্যাপিং হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে যখন একটা নার্ভ ইম্পালস কোনো স্কেলেটাল মাসলকে এক্সাইটেড করে, কিসের জন্য? কন্ট্রাক্ট করার জন্য, তখন এই যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্ট, তাদের মধ্যে একটা বিশেষ ধরনের ইন্টারাকশন ঘটে। যখন ইন্টারাকশন ঘটে তখন কি হয়? তখন এই যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, এই অ্যাক্টিন ফিলামেন্টকে ভেতরের দিকে টান দিয়ে নিয়ে আসা হয়। ভেতরের দিকে টান দিয়ে নিয়ে আসাকে বলা হয় ইনওয়ার্ড পুলিং। কি বলা হয়? ইনওয়ার্ড পুলিং। ইনওয়ার্ড পুলিং কার হয়? ইনওয়ার্ড পুলিং হয় অ্যাক্টিন ফিলামেন্টের। তাহলে অ্যাক্টিন ফিলামেন্টকে যদি ইনওয়ার্ড পুলিং করা হয় তখন কি হবে? আমি যদি টন্য কালার দিই, খেয়াল করো, তাহলে অ্যাক্টিন ফিলামেন্টটা এইভাবে ভেতরের দিকে ঢুকে পড়ে, এই পাশের অ্যাক্টিন ফিলামেন্টও ভেতরের দিকে চলে আসে। দেখো, যখন ইনওয়ার্ড পুলিং হলো তখন আলটিমেটলি কি দাঁড়ালো? এই যে আমাদের দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট যারা পাশাপাশি ছিল, তাদের মধ্যে যে ফাঁকা জায়গা ছিল সেটা কিন্তু এখন আর নাই, বরং একটা অ্যাক্টিন ফিলামেন্ট অপর একটি অ্যাক্টিন ফিলামেন্টের উপরে ওভারল্যাপ করেছে, একটা আর একটার উপরে চলে গেছে। এই যে ওভারল্যাপিং হলো, এটা কি হলো? ওভারল্যাপিং। এই অবস্থায় কিন্তু আমাদের সার্কোমিয়ারটা কোনোভাবেই কিন্তু আর রেস্টিং স্টেটে নাই, বরং এটা একটা নতুন স্টেটে চলে গেছে, এবং সেই স্টেটকে আমরা বলছি কন্ট্রাক্টেড স্টেট। কি বলছি? কন্ট্রাক্টেড স্টেট। আচ্ছা, এখন দেখো, শুধুমাত্র যে একটা অ্যাক্টিন ফিলামেন্টই ইনওয়ার্ড পুল হয় তা না, বরং এই সার্কোমিয়ারে যতগুলো অ্যাক্টিন ফিলামেন্ট ছিল সবাই কিন্তু এইভাবে ভেতরের দিকে ঢুকে গেছে, এবং ভেতরের দিকে ঢুকে তো গেছেই, আমরা কিন্তু ওভারল্যাপিংও দেখতে পাচ্ছি। আবার দেখো, আমাদের এই যে অ্যাক্টিন ফিলামেন্ট তারা কার সাথে যুক্ত ছিল? তারা যুক্ত আছে এই যে আমাদের জেড ডিস্ক, এটার সাথে। তাহলে জেড ডিস্কের সাথে যে অ্যাক্টিন ফিলামেন্ট যুক্ত আছে, এই অ্যাক্টিন ফিলামেন্টকে যদি আমরা ভেতরের দিকে টান দিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই জেড ডিস্ক সেটা তো আর আগের জায়গায় বসে থাকতে পারবে না। কারণ কি? আমি অ্যাক্টিন ফিলামেন্টকে টান দিচ্ছি, তাই তার সাথে থাকা যে স্ট্রাকচার সেটাও তো ভেতরের দিকে ঢুকে পড়বে, তাই না?
তাহলে এই জেড ডিস্ক এটাও কিন্তু ইনওয়ার্ড পুলিংয়ের জন্য আরও ভেতরের দিকে চলে আসবে। আমি যদি অন্য কালার দিই তাহলে দেখো জেড ডিস্ক এটা ভেতরের দিকে যখন চলে আসবে তখন এটা এইভাবে মায়োসিন ফিলামেন্টের একদম প্রান্তের দিকে এইভাবে সরে আসে। দুই পাশের জেড ডিস্কই অ্যাক্টিন ফিলামেন্টের সাথে এইভাবে ভেতরের দিকে চলে আসে, ঠিক আছে। এবং সেটার ফলে কি হলো, সেটার ফলে আমাদের সার্কোমিয়ার সেটার লেন্থ কিন্তু আরও ছোট হয়ে আসলো। এবং এটা কোন স্টেট? এটা হলো আমাদের কন্ট্রাক্টেড স্টেট। এখন দেখো এই যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, যে অ্যাক্টিন ফিলামেন্টটা ইনওয়ার্ডে পুলড হলো বা ভেতরের দিকে ঢুকে পড়লো, এই ঘটনাটা আসলে যেরকম মনে হয় সেটা কি জানো? এই যে আমাদের মায়োসিন ফিলামেন্ট আছে, এই মায়োসিন ফিলামেন্টের উপরেই তো অ্যাক্টিন ফিলামেন্টটা ভেতরের দিকে ঢুকে পড়লো, তাই না? আমরা এই ঘটনাকে এইভাবে দেখি যে অ্যাক্টিন ফিলামেন্ট সেটা মায়োসিন ফিলামেন্টের উপর স্লাইড করে ভেতরের দিকে ঢুকলো। তাহলে আমি ওয়ার্ডটা কি বললাম? ওয়ার্ডটা হলো স্লাইড বা স্লাইডিং। তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট এটা স্লাইডিংয়ের মাধ্যমে মায়োসিন ফিলামেন্ট বরাবর তারা ভেতরের দিকে ঢুকে পড়ে। এবং তার প্রভাবে কি হয়? তার প্রভাবে আলটিমেটলি আমাদের সার্কোমিয়ার, এই সার্কোমিয়ারের লেন্থটা ছোট হয়ে আসে এবং আমাদের মাসলটা কন্ট্র্যাক্ট করে। এজন্য মাসল কন্ট্রাকশনের মেকানিজমকে আমরা এইভাবেও বলতে পারি যে এটা হয়ে থাকে স্লাইডিং ফিলামেন্ট মেকানিজমের মাধ্যমে। স্লাইডিং ফিলামেন্ট মেকানিজমকে আমরা বলে থাকি একটা স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের বেসিক মেকানিজম। বেসিক মানে একদম মূল, একদম প্রাথমিকভাবে বা একদম সহজভাবে কি ঘটনা ঘটে সেটা হলো বেসিক মেকানিজম। আমরা কিন্তু আরও একটা টার্ম পড়েছিলাম, সেটা কি? সেটা হলো জেনারেল মেকানিজম। দেখো জেনারেল মেকানিজম যদি তোমাকে কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে, তুমি অবশ্যই বলবা কি একটা নার্ভ ইম্পালস আসবে, অর্থাৎ একটা অ্যাকশন পোটেনশিয়াল একটা নার্ভ ফাইবার বরাবর আসবে, তারপরে সেটা সেই নিউরোমাস্কুলার জাংশনে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যখন আলটিমেটলি অনেকগুলো ঘটনা ঘটে এবং তার শেষে তুমি তখন এই স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম এটাকে অ্যাড করে দিয়ে তোমার জেনারেল মেকানিজমকে শেষ করবা। তার মানে জেনারেল মেকানিজমে একদম লাস্ট পয়েন্টটা হলো আমাদের এই স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম। স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম বলতে আমরা একদমই বেসিক যে ঘটনাটা ঘটে, মানে মূল কী এমন হলো যে আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের ইন্টারাকশনের জন্য একটা মাসল কন্ট্রাক্ট করলো, সেটা হলো অ্যাক্টিন ফিলামেন্টটা মায়োসিনের উপর দিয়ে স্লাইড করে। এটাই হলো আমাদের স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম, ঠিক আছে। তো তোমরা জাস্ট জেনারেল এবং বেসিক মেকানিজম এটার মধ্যে যাতে কোনোভাবে কনফিউজড না হও এই জন্যই বললাম। এবং ইউজুয়ালি তোমাদেরকে কখনোই বেসিক মেকানিজম কি এটা সেভাবে জিজ্ঞেস করে না, মূলত তোমাদেরকে আমরা আগের ক্লাসে যেই জেনারেল মেকানিজম পড়েছিলাম সেটাই জিজ্ঞেস করা হয়। এখন দেখো আমরা বলছি যে মায়োসিন ফিলামেন্টের উপরে অ্যাক্টিন ফিলামেন্টটা স্লাইড করে, তাই না? এখন এই স্লাইডটা আসলে কেন করলো? কেন অ্যাক্টিন ফিলামেন্টটা এইভাবে ভেতরের দিকে ঢুকে পড়লো? কেন এই ইনওয়ার্ড পুলিংটা হলো? এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে জানার উদ্দেশ্য। এবং এটা যদি আমরা জানতে চাই এই জন্য আমাদেরকে একদম মলিকুলার লেভেলে চলে যেতে হবে। এবং যখন মলিকুলার লেভেল থেকে আমরা এই মাসল কন্ট্রাকশনের মেকানিজমকে আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের হেডিংটা হবে কি? আমাদের হেডিং হবে মলিকুলার mechanism of muscle contraction। তাহলে আমরা একদম মলিকুলার লেভেলে চলে যেতে চাই। দেখো মলিকুলার লেভেলে যখন চলে যাব আমাদেরকে আবারও কিছু স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। কী কী স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে? আমরা মূলত অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট এই দুইটা ফিলামেন্ট সম্পর্কে জানতে চাই। কি লেভেলে? একদম মলিকুলার লেভেলে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট এটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। তাহলে প্রথমে আমি আলোচনা করব আমাদের মায়োসিন ফিলামেন্ট সম্পর্কে। মায়োসিন ফিলামেন্ট এটা আসলে কীরকম স্ট্রাকচার? আমি যদি একটা নতুন পেজে আসি তাহলে আমাদের এখনকার আলোচনা হলো মায়োসিন ফিলামেন্ট। দেখো মায়োসিন ফিলামেন্ট এটা কি? এটা হলো এক ধরনের সুতা।
সুতাকে বলে থাকি আমরা ফিলামেন্ট, মানে এটা একটা বেশ লম্বা একটা স্ট্রাকচার। তাহলে মায়োসিন ফিলামেন্ট কি? এটা এক ধরনের সুতার মতো স্ট্রাকচার। কিন্তু প্রশ্ন হলো এই সুতার মতো স্ট্রাকচার সেটা কিভাবে তৈরি হলো? মূলত মায়োসিন ফিলামেন্ট এটা তৈরি হয় অনেকগুলো মায়োসিন মলিকিউল দিয়ে। মায়োসিন মলিকিউল দিয়ে আমরা বলে থাকি যে মায়োসিন ফিলামেন্ট হলো অনেকগুলো মায়োসিন মলিকিউলের পলিমার। তাহলে মায়োসিন মলিকিউলের যখন পলিমারাইজেশন হয় তারা তৈরি করে একটা মায়োসিন ফিলামেন্ট। আমরা মায়োসিন ফিলামেন্ট আসছি, বাট তার আগে আমরা মায়োসিন মলিকিউল সম্পর্কে জানতে চাই। মায়োসিন মলিকিউলটা কীরকম স্ট্রাকচার? দেখো, এটা 6টা পেপটাইড, 6টা পেপটাইড না বলে পলিপেপটাইড বলা উচিত, 6টা পলিপেপটাইড দিয়ে তৈরি। 6টা পলিপেপটাইড। আমি যদি একটা ছবি আঁকাই, খেয়াল করো, এটা হলো একটা পলিপেপটাইড, তারপরে এটা হলো আরও একটা পলিপেপটাইড। তাহলে আমরা মোট 2টা পলিপেপটাইড দেখলাম, তাই না? আচ্ছা, এখন এই 2টা পলিপেপটাইড বেশ লম্বা এবং এই জন্য আমরা এদেরকে নাম দিয়েছি হেভি পলিপেপটাইড। তাহলে হেভি পলিপেপটাইড কয়টা? মোট 2টা হেভি পলিপেপটাইড। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা হলো এই যে পলিপেপটাইড, এই স্ট্রাকচারগুলোকে আমরা চেইনের মতো দেখতে পাই, এজন্য এদেরকে আমরা নাম দিয়েছি পলিপেপটাইড চেইন। তাহলে সেই পলিপেপটাইড চেইন যারা 6টা মিলে তৈরি করে একটা মায়োসিন মলিকিউল, তাদের মধ্যে 2টা হলো হেভি, তার মানে 2টা হেভি পলিপেপটাইড চেইন বা 2টা হেভি চেইন। ওকে, এই 2টা হেভি চেইন কীভাবে আছে? দেখো যে এরা একে অপরকে ডিএনএর মতো ডাবল হেলিক্স ফর্মেশন করেছে। কীরকম? ডিএনএর মতো ডাবল হেলিক্স ফর্মেশন করেছে, এবং ডাবল হেলিক্স যখন ফর্মেশন করেছে তখন এই অংশ থেকে এই অংশ পর্যন্ত তারা একটা লম্বা স্ট্রাকচার, যেটাকে আমরা বলে থাকি মায়োসিন মলিকিউলের টেইল ফর্মেশন করেছে। দেখো, টেইল ফর্মেশন করার পরে কি হলো? তারপরে এইখান থেকে তারা 2 পাশে ফোল্ড হয়ে ঘুরে গেল। যখন 2 পাশে ফোল্ড হয়ে ঘুরে গেল তখন এইখানে তারা মূলত মায়োসিন মলিকিউলের হেড ফর্মেশন করছে। তাহলে একটা মায়োসিন মলিকিউলে আমরা মোট 2টা পার্ট পাই, একটা হলো তার টেইল এবং অন্যটি হলো তার হেড। এখন দেখো, আমরা তো বলেছিলাম যে মোট 6টা পলিপেপটাইড চেইন, তাই না? আমরা আঁকালাম মোট 2টা, তাহলে আরও 4টা পলিপেপটাইড চেইন আছে, তাই না? এবং সেই পলিপেপটাইড চেইনগুলো হলো লাইট, মানে খুবই ছোট, অনেক অল্প মলিকুলার ওয়েটের স্ট্রাকচার। এবং তারা কোথায় থাকে? তারা এই যে আমাদের মায়োসিন মলিকিউলের হেড, এই অংশতে তারা থাকে। তাহলে এটা হলো আমাদের হেডের মধ্যে থাকা আরও 4টা লাইট চেন। ঠিক আছে, আরও 4টা লাইট চেন। তাহলে 2টা লাইট চেন প্রত্যেকটা হেডে করে আছে, পার হেড 2টা লাইট চেন। এভাবে মোট 4টা লাইট চেন 2টা হেডে আছে। ঠিক আছে, আমি যদি একটু সুন্দর করে আঁকাই তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো? এটা হলো একটা ওকে, তাহলে এটা হলো আমাদের 2টা হেভি চেইন এবং এটার সাথে আরও 2টা লাইট চেন প্রত্যেকটা হেডে, মোট 4টা লাইট চেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের স্ট্রাকচার? এটা একটা আমাদের মায়োসিন মলিকিউলের স্ট্রাকচার। তাহলে মায়োসিন মলিকিউলের মোট 2টা পার্ট, একটা হলো টেইল এবং অন্যটি হলো হেড। ঠিক আছে, তাহলে হেড কয়টা? হেড মোট 2টা। এবং হেড কীভাবে ফর্মেশন হয়? আমাদের 2টা হেভি চেইন যারা 2 পাশে বেন্ড হয়ে যায় বা ফোল্ড ফর্মেশন করে, সেই হেভি চেইনের পার্ট এবং 2টা করে লাইট চেইন, এই অংশটুকু মিলে তৈরি হয় প্রত্যেকটা হেড। ওকে, এখন এইভাবে 200 কিংবা তারও বেশি, কি বললাম, 200 বা তারও বেশি যখন মায়োসিন মলিকিউলগুলো একসাথে যুক্ত হয়
তখন তার কি ফর্মেশন করে, তখন তারা ফর্মেশন করে একটা মায়োসিন ফিলামেন্ট। তাহলে সেটা কীরকম হবে খেয়াল করো, সেক্ষেত্রে মায়োসিন ফিলামেন্ট একটা সেন্ট্রাল পার্ট আমরা যদি আঁকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের অনেকগুলো মায়োসিন মলিকিউল, আমরা বলেছি 200 বা তারও বেশি। এই মায়োসিন মলিকিউলগুলোর যে টেইল আছে, এই টেইলগুলো একসাথে একত্রিত হয়। কি বললাম, টেইলগুলো এভাবে একসাথে একত্রিত হয়, এরকম অনেকগুলা টেইল একত্রিত হলো, ঠিক আছে। তাহলে টেইল যখন একত্রিত হলো, তারা একত্রিত হওয়ার মাধ্যমে তৈরি করলো যেই একটা বিশেষ স্ট্রাকচার, তাকে আমরা বলছি বডি। তাকে কি বলছি আমরা, বডি। বডি অফ হোয়াট, বডি অফ মায়োসিন ফিলামেন্ট, বডি অফ মায়োসিন ফিলামেন্ট। এটা কিন্তু ফিলামেন্ট, নট মায়োসিন মলিকিউল। 200টার বেশি মায়োসিন মলিকিউল মিলে তৈরি করলো মায়োসিন ফিলামেন্ট, যেখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি সেই ফিলামেন্টের বডি। ওকে, এখন এই যে বডি ফর্মেশন হলো, এই বডি থেকে কিছু অংশ এইভাবে বাইরের দিকে প্রোট্রুড করে বা বের হয়ে আসে, বাইরের দিকে বের হয়ে আসে। তার মানে বডির কিছু পার্ট আমাদের সেন্ট্রাল লাইন থেকে একটু বাইরে চলে আসলো, এটাকে আমরা বলছি কি প্রোট্রুশন। প্রোট্রুশন, ওকে, প্রোট্রুশন মানে কি, বাইরের দিকে বের হয়ে আসা, ঠিক আছে। তাহলে বডির যে অংশটা বাইরের দিকে প্রোট্রুড করলো, বের হয়ে আসলো, এইটুকু অংশকে আমরা বলছি কি, এই বের হয়ে আসা অংশকে আমরা বলছি আর্ম। কি বলছি, আর্ম। এবং এই আর্মের সাথেই যুক্ত আছে মায়োসিন মলিকুলগুলার হেড। এগুলো হচ্ছে মায়োসিন মলিকুলের হেড, ওকে। তাহলে এগুলো হলো এক একটা হেড। তাহলে খেয়াল করো, একটা মায়োসিন ফিলামেন্টের মধ্যে আমরা দেখলাম সেন্ট্রালি আছে বডি, বডি থেকে কি হলো, সেন্ট্রাল লাইনের বাইরে একটু প্রোট্রুশন হলো, যেটাকে আমরা বলছি আর্ম। এবং আর্মের সাথে যুক্ত আছে মায়োসিন মলিকুলগুলার হেড। তাহলে এই যে বাইরের দিকে থাকা আর্ম এবং তার সাথে যুক্ত থাকা হেড, এই আর্ম এবং হেড, এই অংশটুকুকে আমরা একসাথে বলে থাকি ক্রস ব্রিজ। কি বলি, ক্রস ব্রিজ। এই ক্রস ব্রিজ টার্মটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে বুঝতে হবে কেন, আমরা যখনই মলিকুলার মেকানিজম নিয়ে আলোচনা করব, তখন বারবার এই ক্রস ব্রিজের নাম আমাদেরকে ফেস করতে হবে। তাহলে ক্রস ব্রিজ জিনিসটা কি, ক্রস ব্রিজ হলো মায়োসিন ফিলামেন্টের বডি যখন প্রোট্রুড করে, সেই প্রোট্রুড হওয়া অংশকে আমরা বলছি আর্ম, এবং আর্মের সাথে যুক্ত আছে সেই মায়োসিন মলিকুলের হেড। তাহলে সেই হেড এবং আর্ম, এই দুইটা অংশকে একসাথে বলা হয় ক্রস ব্রিজ। এখন একটা ক্রস ব্রিজের ক্ষেত্রে আমরা মোট দুইটা হিঞ্জ পাই। হিঞ্জ মানে কি, মনে করো তোমাদের বাসায় তো দরজা আছে, তাই না, মনে করো এটা হচ্ছে তোমাদের বাসার দরজা। তাহলে দরজা যদি হয়, খেয়াল করবা এই দরজা যাতে মুভ করে, এই জন্য এইখানে কিছু কবজা লাগানো থাকে। কি লাগানো থাকে, কবজা। যদি তোমরা একটু পরীক্ষা করে দেখতে চাও, তোমাদের বাসার যে কোনো দরজাতে যাও এবং দেখো যে দরজা এবং দেয়ালের জাংশনের মধ্যে কিছু মেটালিক পার্ট আছে, যে মেটালিক পার্টকে কেন্দ্র করে দরজাগুলো মুভ করে। তাহলে এই অংশকে আমরা বলে থাকি এক একটা কবজা। কবজার ইংলিশ হলো হিঞ্জ। কবজার ইংলিশ কি, হিঞ্জ। তাহলে খেয়াল করো, আমাদের এই যে ক্রস ব্রিজ, এখানেও আমরা মোট দুইটা হিঞ্জ দেখতে পাই। একটা হিঞ্জ কোথায়, একটা হিঞ্জ হলো, যদি জুম করি, বডি এবং আর্মের মাঝখানে, বডি এবং আর্মের মাঝখানে এটা হলো একটা হিঞ্জ, এটা হলো একটা হিঞ্জ। এবং আর্ম এবং হেডের জাংশন, এইখানে আরেকটা হিঞ্জ আছে। তাহলে এটা কি, এটা আরেকটা হিঞ্জ। তাহলে মোট দুইটা হিঞ্জ। এখন দেখো, দরজা, বাসার দরজা যেমন মুভ করে এই হিঞ্জ বরাবর, একইভাবে হিঞ্জ বরাবর এই হেড এবং আর্ম এরাও মুভ করে। কীভাবে মুভ করে আমি যদি আরেকবার আঁকাই, দেখো এটা ছিল আমাদের মায়োসিন ফিলামেন্টের বডি। এখান থেকে বের হলো কি,
এখান থেকে বের হলো আর্ম, এবং আর্মের সাথে যুক্ত আছে হেড। তাহলে এইখানে আমরা পেলাম একটা হিঞ্জ, এখানে আমরা পেলাম আরও একটা হিঞ্জ। তাহলে এই দুইটা হিঞ্জ বরাবর, এই দুইটা হিঞ্জ বরাবর বা দুইটা হিঞ্জকে কেন্দ্র করে এখানে ফ্লেক্সিবিলিটি কি হচ্ছে, ফ্লেক্সিবিলিটি, বা আমরা বলতে পারি যে এই পয়েন্টগুলোতে মুভমেন্ট হয়। কীরকম মুভমেন্ট দেখো, আমি যদি আরেকবার আঁকাই, তাহলে এটা হচ্ছে আর্ম এবং বডির মধ্যে হিঞ্জ। এক্ষেত্রে কী হবে দেখো, এই আর্মটা এইভাবে দেখো মুভ করতে পারে, তাহলে এটা হলো একটা মুভমেন্ট। আবার আমি যদি হেডের ব্যাপারটা দেখাই, তাহলে এখানে মনে করো হেড আছে, তাহলে হেড এই পয়েন্টে মুভ করলো, এবং মুভ করে দেখো তারা হয়তো বা সামনে বা পিছনে আসতে পারে, মূলত সামনে আসে। হ্যাঁ, তাহলে এইভাবে হেডও কিন্তু এই জাংশনে মুভ করে। তার মানে মোট দুইটা পয়েন্টে ক্রস ব্রিজে ফ্লেক্সিবিলিটি বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই। তাহলে দেখো, এই যে আমাদের হিঞ্জড আর্ম, এই আর্ম হিঞ্জড হওয়ার জন্য সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের এই যে ক্রস ব্রিজ, এই ক্রস ব্রিজটা মায়োসিন ফিলামেন্টের বডি থেকে এটা বাইরের দিকে বের হয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আর্ম হিঞ্জ হওয়ার সুবিধা। অন্যদিকে হেড হিঞ্জ হওয়ার সুবিধা কি? সেটা হলো আমাদের অ্যাকচুয়াল মাসল কন্ট্রাকশনের ক্ষেত্রে এই হেডটা মুভ করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কন্ট্রাকশন প্রসেসটা সম্পন্ন হয়, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে অনেকগুলো মায়োসিন মলিকুল মিলে একটা মায়োসিন ফিলামেন্ট তৈরি করে, এবং সেই মায়োসিন ফিলামেন্টের মধ্যে একদম সেন্ট্রালি থাকে তার বডি, যেটা কিনা মায়োসিন মলিকুলগুলোর টেইল দিয়ে তৈরি হয়, এবং মায়োসিন ফিলামেন্টের বডি থেকে কিছুটা অংশ প্রোট্রুড করে বা বের হয়ে আসে, যেটাকে আমরা বলছি আর্ম, এবং আর্মের সাথে যুক্ত থাকে আমাদের মায়োসিন মলিকুলগুলোর হেড, এবং সেই হেড এবং আর্ম মিলে আমরা একসাথে বলে থাকি একটা ক্রস ব্রিজ। ওকে, এবং এই ক্রস ব্রিজটা দুইটা পয়েন্টে ফ্লেক্সিবিলিটি শো করে, একটা হলো আর্ম এবং হেডের জাংশনে, এবং অন্যটি হলো মায়োসিন ফিলামেন্টের বডি এবং আর্মের জাংশনে। তাহলে মোট এই দুইটা পয়েন্টে আমরা ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকি। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা মায়োসিন ফিলামেন্টের স্ট্রাকচারের ওভারভিউ। তবে অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ, একদম রিয়েল স্ট্রাকচার যেটা হয়, এই যে আমাদের মায়োসিন ফিলামেন্ট, এইটা আবার টুইস্টেড হয়, মানে পেঁচায় যায়। যখন টুইস্টেড হয় তার সুবিধা কি? এখানে আমাদের যেই ক্রস ব্রিজগুলো আছে, এই ক্রস ব্রিজটা টুইস্টেড হওয়ার জন্য প্রত্যেক দিকে, সকল দিকে তারা কিন্তু এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, অল ডিরেকশনে তারা এক্সটেন্ড করে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের মায়োসিন ফিলামেন্ট রিলেটেড কথাবার্তা। আমি আরও একটা কথা তোমাদেরকে অ্যাড করতে চাই, এবং সেটা হলো মায়োসিন ফিলামেন্টের হেড রিলেটেড। দেখো, এটা যদি হয় আমাদের সেই মায়োসিনের হেড, এই মায়োসিন হেডের একটা বৈশিষ্ট্য আছে, এইটা একটা এনজাইম হিসেবে কাজ করে, এবং এই এনজাইমটা কি করে? তারা এটিপিকে ব্রেকডাউন করে। এটিপিকে ব্রেকডাউন করে কি তৈরি করে? তারা এডিপি প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট, একটা ফসফেট তৈরি করে। তাহলে এডিপি প্লাস ফসফেট, এই দুইটা স্ট্রাকচার নতুন করে তৈরি করে একটা এটিপি থেকে। তাহলে দেখো, যেই এনজাইম এটিপিকে ভেঙে ফেলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এটিপিএস বা এটিপেস এনজাইম। এটিপির পুনরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এজন্য এটাকে আরও বড় করে বলা যায় অ্যাডিনোসিন ট্রাইফসফ্যাটেস। অ্যাডিনোসিন ট্রাইফসফ্যাটেস এনজাইম আর এটিপিএস এনজাইম একই কথা, এবং এই ফাংশনটা কে সম্পন্ন করছে? এটা সম্পন্ন করছে আমাদের মায়োসিন হেড। মায়োসিন হেড। তাহলে এই প্রত্যেকটা কথার ইম্পর্টেন্স আছে, এবং সেটা আমরা একদম মলিকুলার মেকানিজম পড়ার সময় কিন্তু আমরা টের পাবো। তো মোটামুটি আমরা মায়োসিন ফিলামেন্ট রিলেটেড কথাবার্তা বলে ফেললাম। আমরা এরপরে আসবো অ্যাক্টিন ফিলামেন্ট নিয়ে। অ্যাক্টিন ফিলামেন্ট
দেখো অ্যাক্টিন ফিলামেন্ট কিন্তু শুধুমাত্র অ্যাক্টিন দিয়ে তৈরি হয় না। আবার বলি, মায়োসিন ফিলামেন্ট যেখানে শুধুমাত্র মায়োসিন মলিকিউল দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হয় 3 ধরনের স্ট্রাকচার দিয়ে। কি কি? একটা হলো অ্যাক্টিন নিজে। তবে এই অ্যাক্টিনের আরও একটু স্পেসিফিক নাম আছে, আমরা এটাকে বলে থাকি এফ অ্যাক্টিন মলিকিউল। কি বলি? এফ অ্যাক্টিন মলিকিউল। আমি যদি একটু ছবি দেখাই, দেখো এটা হচ্ছে একটা এফ অ্যাক্টিন মলিকিউল, এটা হচ্ছে আরও একটা এফ অ্যাক্টিন মলিকিউল। তার মানে দুইটা এফ অ্যাক্টিন মলিকিউল তারা একটা ডাবল হেলিক্স ফর্মেশন করে, এবং এই স্পাইরাল স্ট্রাকচারটা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই এই অ্যাক্টিন ফিলামেন্টে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম অ্যাক্টিন। অ্যাক্টিনের পাশাপাশি আমরা এখানে আরও পেয়ে থাকি ট্রপোমায়োসিন। কি পাই? ট্রপোমায়োসিন নামক ফিলামেন্ট না, আসলে বলা উচিত ট্রপোমায়োসিন মলিকিউল। যাই হোক, ট্রপোমায়োসিন মলিকিউলটা কীভাবে থাকে? ট্রপোমায়োসিন মলিকিউলটা থাকে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট, তোমার এফ অ্যাক্টিন মলিকিউল, এই এফ অ্যাক্টিন মলিকিউলের পাশে। তাহলে আমি যদি একটু অন্য কালার দিই, তাহলে কিভাবে এদের পাশ, একটু ভুল হলো, এভাবে এফ অ্যাক্টিন মলিকিউলের পাশ দিয়ে আমাদের ট্রপোমায়োসিন মলিকিউলও থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রেও দুইটা স্ট্র্যান্ড থাকে। তাহলে আমরা কী কী পেলাম? আমরা পেলাম অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হয় অ্যাক্টিন মলিকিউল দিয়ে, যেটা মূলত আসলে এফ অ্যাক্টিন মলিকিউল, পাশাপাশি ট্রপোমায়োসিন মলিকিউল। ওকে, এবং আমরা আরও একটা স্ট্রাকচার পেয়ে থাকি, সেটা হলো ট্রপোনিন কমপ্লেক্স, বা জাস্ট ট্রপোনিন বললেও হবে। ঠিক আছে, তাহলে ট্রপোনিনগুলো আসলে কীভাবে থাকে? দেখো, ট্রপোনিন মূলত 3 ধরনের স্ট্রাকচারের একটা কমপ্লেক্স। একটা হলো ট্রপোনিন আই, দেন ট্রপোনিন সি, দেন ট্রপোনিন টি। সংক্ষেপে আমি মনে রাখার জন্য বলে থাকি আইসিটি। তোমরা ইন্টারমিডিয়েটে যেমন পড়তা আইসিটি, তো এই আইসিটিতে মনে রাখি যে মোট 3টা মলিকিউল থাকে। একটা হলো ট্রপোনিন আই, দেন ট্রপোনিন সি এবং ট্রপোনিন টি। আচ্ছা, তাহলে একটু দাঁড়াও, আমার পেজটা ওকে, দুঃখিত, আমি আবার শুরু করছি। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাক্টিন ফিলামেন্ট মোট 3 ধরনের স্ট্রাকচার নিয়ে তৈরি হলো। একটা হলো অ্যাক্টিন মলিকিউল, যেটাকে আমরা বলেছি এফ অ্যাক্টিন মলিকিউল। তারপরে বলেছি ট্রপোমায়োসিন মলিকিউল এবং ট্রপোনিন কমপ্লেক্স, যেটার মধ্যে 3 ধরনের প্রোটিন থাকে বা 3 ধরনের ট্রপোনিন আমরা দেখতে পাই। একটা হলো ট্রপোনিন আই, দেন ট্রপোনিন সি এবং দেন ট্রপোনিন টি। ওকে, আচ্ছা, ট্রপোনিন কীভাবে থাকে? ট্রপোনিন কিছুই না, মনে করো এরকম গোলা কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে মূলত আমাদের ট্রপোনিন। আমি এটার ডিটেলসে আসবো, বাট আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট এটা 3 ধরনের স্ট্রাকচারের কম্বিনেশনে কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাক্টিন নিয়ে একটু আলোচনা করি। দেখো, অ্যাক্টিন মূলত এফ অ্যাক্টিন মলিকিউল, এরা তৈরি করেছে কি? ডাবল হেলিক্স। 2টা হেলিক্যাল স্ট্র্যান্ড মিলে একটা ডাবল হেলিক্স তৈরি করে রেখেছে, এবং এই এফ অ্যাক্টিন মলিকিউলগুলা তৈরি হয় আবার জি অ্যাক্টিন মলিকিউল দিয়ে। তাহলে অনেকগুলো জি অ্যাক্টিন মলিকিউল দিয়ে এক একটা এফ অ্যাক্টিন মলিকিউল তৈরি হয়, এবং প্রত্যেকটা জি অ্যাক্টিন মলিকিউলের সাথে একটা এডিপি মলিকিউল যুক্ত থাকে। আমি যদি আবার ছবিতে দেখাই, আচ্ছা, তাহলে এই ছবিটা হবে এরকম।
আচ্ছা, এইভাবে আঁকানোর একটু কারণ আছে, এটা মূলত গাইডটা এইভাবে দেওয়া, তো আমিও তোমাদের বোঝার জন্য এইভাবেই দেখাচ্ছি, তাহলে 3D হিসাবে দেখতে একটু সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট আমরা কি দেখাচ্ছি, দেখো আমাদের এই যে অরেঞ্জ যে স্ট্রাকচার, এটাই মূলত আমাদের এফ অ্যাক্টিন। হ্যাঁ, তাহলে এই এফ অ্যাক্টিনটা ডাবল হেলিক্স ভাবে থাকে বা ডাবল হেলিক্যাল ফরমেশন হিসেবে থাকে। তাহলে দেখো আমি কি বলছি, প্রত্যেকটা এফ অ্যাক্টিন মলিকিউল তারা তৈরি হয় এক একটা জি অ্যাক্টিন মলিকিউল দিয়ে, মানে এরকম এক একটা জি অ্যাক্টিন মলিকিউল দিয়ে এক একটা এফ অ্যাক্টিন মলিকিউল তৈরি। ঠিক আছে, এখন প্রত্যেকটা জি অ্যাক্টিন মলিকিউল আমি যদি সাপোজ ধরি যে এইভাবে অনেকগুলো জি অ্যাক্টিন মলিকিউল আছে, তাহলে এই এক একটা জি অ্যাক্টিন মলিকিউলের সাথে একটা করে এডিপি মলিকিউল এইভাবে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হলো আমাদের এডিপি মলিকিউল। এখন এই এডিপি মলিকিউল এটাই হলো একটা অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইট। কি বললাম, অ্যাক্টিভ সাইট। এখন মনে করো যে একটা অ্যাক্টিন ফিলামেন্ট, সেখানে কোনো ধরনের ট্রপোমায়োসিন বা ট্রপোনিন নাই, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র আমাদের এফ অ্যাক্টিনের এই দুইটা হেলিক্যাল স্ট্র্যান্ড আছে। যদি এরকম থাকে দেখা যায় কি জানো, যে আমাদের যেই মায়োসিন আছে, দেখো আমি যদি আবার আমাদের সে আগের ছবিতে ফিরে যাই, এই যে আমাদের মায়োসিন ফিলামেন্ট আছে, এই মায়োসিন ফিলামেন্টের হেড এই অ্যাক্টিনের সাথে ইন্টারাকশন করে এবং তারপরে কী হয়, আমাদের স্লাইডিং ফিলামেন্ট মেকানিজমের মাধ্যমে কী হয়, মাসল কন্ট্রাকশন শুরু করে দেয়। কিন্তু রিয়েল লাইফে সবসময় কিন্তু এই ঘটনা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন বাদে আরও দুইটা স্ট্রাকচার আছে যারা মূলত কি করে, তারা এই অ্যাক্টিভ সাইটকে বন্ধ করে রাখে বা কাভার করে রাখে। সেটা কীভাবে করে রাখে সেই আলোচনা আমি আসছি, বাট আমি যদি একটু এই ছবিতে আমাদের অ্যাক্টিভ সাইটগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো এখানে আমাদের এরকম অনেকগুলো অ্যাক্টিভ সাইট এই এফ অ্যাক্টিন স্ট্র্যান্ড বা এফ অ্যাক্টিন মলিকিউলে কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের এই যে একটু রেড কালার যে পোর্শনটা, এটা মূলত আমাদের ট্রপোমায়োসিন পার্ট। হ্যাঁ, তাহলে ট্রপোমায়োসিনেরও দুইটা হেলিক্যাল স্ট্র্যান্ড যারা কোথায় আছে, যারা আমাদের অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে থাকা এফ অ্যাক্টিন স্ট্র্যান্ড এটার পাশে আছে। এবং আসলে যেটা হয়, এই ট্রপোমায়োসিন এটা কি, এটা হলো আমাদের ট্রপোমায়োসিন। তারা কি করে, তারা এই অ্যাক্টিভ সাইটকে ঢেকে রাখে। তাহলে ঢেকে রাখাকে কি বলতে পারি, যে তারা এটাকে কাভার করে রাখে, অ্যাক্টিভ সাইটগুলোকে কাভার করে রাখে। তাহলে যখন কাভার করে রাখে তখন অ্যাক্টিভ সাইট তো এক্সপোজ না, এবং অ্যাক্টিভ সাইট যখন এক্সপোজ না তখন মায়োসিন ফিলামেন্টের মধ্যে থাকা মায়োসিন হেড সেটা কিন্তু আমাদের এই অ্যাক্টিভ সাইটের সাথে ইন্টারাকশন করতে পারে না, এবং এর জন্য কিন্তু মাসলটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে না। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এই যে ট্রপোমায়োসিন, এই ট্রপোমায়োসিনের পাশেই যুক্ত থাকে আমাদের ট্রপোনিন কমপ্লেক্স। তাহলে ট্রপোনিন কমপ্লেক্স আমি বলেছিলাম যে এটা মূলত তিনটা ট্রপোনিনের একটা কমপ্লেক্স। তাহলে আমি যদি তিনটা গোল হিসেবে দেখাই, তাহলে দেখো এইভাবে মোট তিনটা গোলাকার স্ট্রাকচার, যাদের মধ্যে কে কে আছে, ট্রপোনিন আই, ট্রপোনিন সি অ্যান্ড ট্রপোনিন টি। খেয়াল করো এদের কাজ কি। ট্রপোনিন আয়ের কাজ হলো এটা অ্যাক্টিনের সাথে যুক্ত থাকে। এটা কি, এটা অ্যাক্টিনের প্রতি অ্যাফিনিটি শো করে এবং অ্যাক্টিনকে ধরে রাখে। ট্রপো টি এটার অ্যাফিনিটি হলো ট্রপোমায়োসিনের সাথে, এবং ট্রপোমায়োসিনকে এটা ধরে রাখে। এবং আলটিমেটলি যেটা হয়, ট্রপোনিন আই এবং টি এর মাধ্যমে ট্রপোমায়োসিন অ্যাক্টিনের সাথে যুক্ত থাকে। খেয়াল করো এই যে আমাদের
অ্যাক্টিন ফিলামেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি এফ অ্যাক্টিনের ডাবল হেলিক্যাল স্ট্র্যান্ডের মাঝখানে বা এটার পাশে কি আছে, আমাদের ট্রপোমায়োসিন আছে। এখন কিভাবে এই স্ট্রাকচারটা একসাথে যুক্ত আছে এবং তারা একটা ফিলামেন্ট ফর্মেশন করলো, তারা ফর্মেশন করতে পারলো কারণ ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি এদেরকে একসাথে ধরে রেখেছে। অন্যদিকে ট্রপোনিন সি, এইটার অ্যাফিনিটি হলো ক্যালসিয়ামের সাথে, কিসের প্রতি, ক্যালসিয়ামের প্রতি, এবং এটা ক্যালসিয়ামকে অ্যাট্রাক্ট করে এটার সাথে যুক্ত করে। ঠিক আছে, তাহলে মোট আমরা 3 ধরনের ট্রপোনিনের নাম জানলাম এবং দেখো এই ট্রপোনিনগুলো এইভাবে ট্রপোমায়োসিনের পাশে এইভাবে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা একটা অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলাম। এখান থেকে আমরা আসলে কি শিখলাম, আমরা যেটা আসলে শিখতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, এই অ্যাক্টিন ফিলামেন্টে আমাদের যে অ্যাক্টিভ সাইট আছে, এই অ্যাক্টিভ সাইটকে একটা রেস্টিং কন্ডিশনে ট্রপোমায়োসিন এবং ট্রপোনিন মিলে তাকে ইনহিবিট বা তাকে লুকায় রাখছে। কিভাবে লুকায় রাখছে, লুকায় রাখার মাধ্যমে তারা যেটা করেছে, তারা একটা মায়োসিন হেডকে এটার ইন্টারাকশন করতে দিচ্ছে না এবং ইন্টারাকশন করতে না পারার কারণে কোনো কন্ট্রাকশন হচ্ছে না। কিন্তু দেখো, যখন একটা নার্ভ ইম্পালস একটা স্কেলেটাল মাসলকে এক্সাইটেড করে, আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি যে এটার ফলে যখন একটা স্কেলেটাল মাসল অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়, তখন কি হয়, তখন স্কেলেটাল মাসলে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন রিলিজ হয় এবং ক্যালসিয়াম আয়ন রিলিজ হয় এটা কোথায় চলে যায়, এটা আমাদের এই সার্কোমিয়ারে থাকা অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের মধ্যে ঢুকে পড়ে। দেখো, যখন ঢুকে পড়ে তখন কি হয়, আমাদের এইখানে আগে থেকে আছে আমাদের ট্রপোনিন সি, এবং এই ক্যালসিয়াম আয়নটা তখন এই ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয়। দেখো, ট্রপোনিন সি এর সাথে যখন যুক্ত হলো তখন একটা বিশেষ ঘটনা ঘটে। কি ঘটনা, এক ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলে থাকি কনফরমেশনাল চেঞ্জ। এই চেঞ্জে কি ঘটে, দেখো যে আমাদের যেই ট্রপোমায়োসিন, এই ট্রপোমায়োসিনটা এই যে আমাদের অ্যাক্টিভ সাইটগুলোকে লুকায় রাখছিল বা হাইড করে রেখেছিল, কিন্তু যখন ক্যালসিয়াম আয়ন এই ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয়, এটা হলো আমাদের ট্রপোনিন সি, তখন কি হয়, তখন এই যে আমাদের ট্রপোমায়োসিন, এটা দুইটা এফ অ্যাক্টিন মলিকিউলের মধ্যে ভেতরে ঢুকে যায় এবং যখন ভেতরে ঢুকে যায় তখন এই যে আমাদের এই অ্যাক্টিভ সাইটগুলো পূর্ণরূপে এক্সপোজড হয়ে পড়ে। তাহলে পূর্ণরূপে যখন এক্সপোজড হয়ে পড়ে তখনই আমাদের মায়োসিন হেড, মনে করি যে আমাদের মায়োসিন হেড এই অ্যাক্টিভ সাইটগুলোর সাথে ইন্টারাকশন করতে পারে এবং তখনই আলটিমেটলি আমাদের কন্ট্রাকশনটা কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্যালসিয়ামের আসলে রোল। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, আমরা বলতে পারি যে ক্যালসিয়াম আয়নগুলো এই অ্যাক্টিন ফিলামেন্টকে অ্যাক্টিভেট করে। কি বলতে পারি আমরা বলতে পারি অ্যাক্টিভেশন অফ অ্যাক্টিন filament is done by calcium ion. তাহলে দেখো, আমরা এই যে এত ক্যালসিয়াম আয়নের কথা এতদিন ধরে পড়লাম, এই ক্যালসিয়াম আয়নের কাজ কি, ক্যালসিয়াম আয়নের কাজ হলো একটাই, সেটা হলো এই ট্রপোনিন সি এর সাথে যুক্ত হওয়া। এবং যখনই ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয়, এটার রেজাল্টে কি হয়, এটার রেজাল্টে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টে থাকা অ্যাক্টিভ সাইটগুলো এক্সপোজড হয়ে যায়। কার জন্য এক্সপোজড হয়ে যায়, আমাদের মায়োসিন ফিলামেন্টের মায়োসিন হেডের জন্য তারা এক্সপোজড হয়ে যায়। তাহলে দেখো, আমরা এর মধ্যে জেনে ফেললাম যে ক্যালসিয়াম আয়ন এসে একটা অ্যাক্টিন ফিলামেন্টকে
অ্যাক্টিভেট করে ফেলবে। তাহলে একটা অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট, এটার সাথে এখন কার ইন্টারাকশন হবে? একটা মায়োসিন হেডে। আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি যে মূলত একটা মায়োসিন ক্রস ব্রিজের ইন্টারাকশন ঘটবে। তাহলে দেখো, একটা মায়োসিন ক্রস ব্রিজের যখন ইন্টারাকশন ঘটবে তখন কিভাবে সে আলটিমেট সেই স্লাইডিং ফিলামেন্টটা সংঘটিত হয়, স্লাইডিং ফিলামেন্ট মেকানিজমের একদম মলিকুলার ঘটনা কীভাবে সংঘটিত হয় সেটাকে আমরা একটা থিওরি দিয়ে এক্সপ্লেইন করি। এই থিওরির নাম হলো ওয়াক অ্যালং থিওরি। কি নাম? আমরা নাম দিয়েছি ওয়াক অ্যালং থিওরি। ওকে, তাহলে ওয়াক অ্যালং থিওরিতে আসলে কি হয়? এখানে একটা ইন্টারাকশন ঘটে। কি ঘটে? একটা ইন্টারাকশন ঘটে। কিসের ইন্টারাকশন? ইন্টারাকশন ঘটে অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্টের সাথে। অ্যাক্টিন ফিলামেন্ট, আমি যদি একটা ছবি দিয়ে দেখাই, এটা মনে করো আমাদের সেই অ্যাক্টিন ফিলামেন্ট। হ্যাঁ, তাহলে এই অ্যাক্টিন ফিলামেন্ট এখন কি হয়ে গেছে? এরা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন কি হয়? তখন এই অ্যাক্টিন ফিলামেন্টে যে এডিপি বা অ্যাক্টিভ সাইট ছিল, এই অ্যাক্টিভ সাইটগুলো এক্সপোজড হয়ে গেল, তাই না? তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট, এবং এই গোল স্ট্রাকচারটা হলো আমাদের অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট আসলে কিছুই না, এটা কি? এটা মূলত এডিপি মলিকিউল। যেটা বলছিলাম যে ওয়াক অ্যালং থিওরিটা কি? এটা এক ধরনের ইন্টারাকশন। কার ইন্টারাকশন? অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট, অর্থাৎ এই স্ট্রাকচারের। এটার সাথে কার? এটার সাথে আমাদের মায়োসিন ফিলামেন্টের। মায়োসিন ফিলামেন্টের আরও স্পেসিফিকভাবে মায়োসিন ক্রস ব্রিজ। মায়োসিন ক্রস ব্রিজ। ওকে, তাহলে মায়োসিন ক্রস ব্রিজের যদি আমরা ছবি দেখাই তাহলে খেয়াল করো, এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্টের বডি। ঠিক আছে, এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্টের বডি। তাহলে বডি থেকে আমরা কি পাই? একটু লিখে রাখি, এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট। তাহলে মায়োসিন ফিলামেন্টের বডি থেকে আমরা কি দেখতে পাই? আমরা এখান থেকে পাই অনেকগুলা ক্রস ব্রিজ বের হয়। আমরা জাস্ট এই ছবিতে দুইটা ক্রস ব্রিজ দেখাবো। তাহলে এখান থেকে ওকে, আচ্ছা, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল মূলত আমাদের পেজের জাংশন থাকার কারণে, বাট এখানে কোনো গ্যাপ নাই। কীভাবে এইখানেও আমরা মোট আরও একটা ক্রস ব্রিজ দেখালাম। তাহলে এটা কি? এটা হলো একটা মায়োসিন ক্রস ব্রিজ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, মায়োসিন ক্রস ব্রিজ এবং অ্যাক্টিন ফিলামেন্ট, এই দুইটা স্ট্রাকচারের একটা বিশেষ ধরনের ইন্টারাকশন, যে ইন্টারাকশনের জন্য আলটিমেটলি একটা মাসল কন্ট্রাকশন হয়। এই ইন্টারাকশনটাকেই আমরা বলে থাকি ওয়াক অ্যালং থিওরি। যদি তোমাকে কখনো বলা হয় যে ওয়াক অ্যালং থিওরি কি, তুমি জাস্ট এই কথাটা বলবা যে ইট ইজ অ্যান ইন্টারাকশন অফ দ্য অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড দ্য মায়োসিন ক্রস ব্রিজ। এবং তোমাকে যদি তারপরে বলে যেটা এক্সপ্লেইন করো, তারপরে তুমি ফার্দার প্রসেসটা এক্সপ্লেইন করবা। ঠিক আছে, তাহলে দেখো ওয়াক অ্যালং থিওরিতে আসলে কী হয়। এখানে আমরা যে ক্রস ব্রিজটা দেখতে পাচ্ছি না, এই যে আমাদের ক্রস ব্রিজের যেই মায়োসিন হেড আছে, এই হেড যখন অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে থাকা অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়, অ্যাটাচ হয়, তখন এই হেডের মধ্যে একটা ফোর্স তৈরি হয়। এবং যখন এই ফোর্স তৈরি হয় তখন কি হয়? তখন এই হেডটা টিল্ট বা ঝুঁকে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে। দেখো, সামনের দিকে যখন ঝুঁকে পড়ে তখন
স্ট্রাকচারটা এইভাবে সরে আসে, হ্যাঁ। এবং দেখো যখন সরে আসলো এটা কি একটা ফোর্স ক্রিয়েট করে, এবং এই ফোর্স যখন ক্রিয়েট হয় তখন অ্যাক্টিন ফিলামেন্টটা সামনের দিকে এভাবে মুভ করে, ঠিক আছে। তাহলে আমি আবার কি বললাম, দেখো আমি বললাম যে এই যে আমাদের ক্রস ব্রিজ, তাহলে এই ক্রস ব্রিজের ক্ষেত্রে যে মায়োসিন হেড আছে, মায়োসিনের হেড যখন কোনো অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়, যখন কোনো অ্যাক্টিভ সাইটের সাথে এটা যুক্ত হয় তখন এইখানে এক ধরনের মলিকুলার কনফরমেশনাল চেঞ্জ ঘটে, কিছু চেঞ্জ হয়, যেই চেঞ্জের ফলে এই মায়োসিন হেডটা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়াকে আমরা বলে থাকি টিল্ট। টিল্ট মানে কি, আগে ছিল এরকম এখন হয়ে গেছে এরকম, তাহলে দেখো একটু ঝুঁকে পড়লো না, এই ঝুঁকে পড়াকে আমরা বলছি টিল্ট। দেখো যখন টিল্ট হলো, টিল্টিং অফ দ্য মায়োসিন হেড, তখনই আমাদের অ্যাক্টিন ফিলামেন্টটা সামনের দিকে একটা ফোর্সের মাধ্যমে সরে আসে বা মুভ করে, ঠিক আছে। আবার দেখো এই যে আমাদের মায়োসিন হেড যেটা পরবর্তীতে আবার সরে আসলো বা টিল্টেড অবস্থায় ঝুঁকে আছে, তোমার অ্যাক্টিন ফিলামেন্ট তো অলরেডি এই ঘটনার জন্য সামনের দিকে মুভ করে গেছে, তাই না। মনে করো এই অ্যাক্টিভ সাইডটা এখন আবার সামনের দিকে মুভ করছে, বাট যখন মুভ করলো তখন পিছনের দিকে থাকা অ্যাক্টিভ সাইড এটা কিন্তু আবার এই অংশতে চলে আসছে। এবং দেখো তারপরে কি হয়, তারপরে আবার এই যে আমাদের টিল্টেড অবস্থায় যে মায়োসিন হেড আছে সেটা আবার এই নতুন করে আসা অ্যাক্টিভ সাইটের সাথে আবার যুক্ত হয়। বিষয়টা একটা এরকম যে একটা মানুষ যখন হাঁটে তখন মনে করে এক পা দিয়ে প্রথমে একটা অংশে পাড়া দেওয়ার পরে এই পাটা কি হয়, উঠাই দেয়, বা আমরা বলতে পারি যে মাটির সাথে প্রথমে একটা পা যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে পাটাকে আবার তুলে দেয়, বা আমরা বলতে পারি ডিটাচড হয়ে যায়। ডিটাচড হওয়ার পরে কী হয়, আরেকটা পা এসে আবার এখানে না বলে আর সামনের দিকে মনে করো সামনের কোনো পয়েন্ট এসে আবার যুক্ত হয়, আবার ডিটাচড হয়। একইভাবে এই মায়োসিন হেডগুলো একটা এসে কোনো অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে ডিটাচড হয়ে যায়, ডিটাচড হয়ে এটা আবার যুক্ত হয়। এভাবে যতগুলা মায়োসিন হেড আছে প্রত্যেকটা মায়োসিন একটার পর একটা এই অ্যাক্টিভ সাইটগুলোর সাথে যুক্ত হয় এবং আবার রিলিজড হয়ে যায়। আমরা বলে থাকি একবার অ্যাটাচড হয়, তারপরে কি হয়, তারপরে আবার ডিটাচড হয়ে যায়। তাহলে অ্যাটাচড হচ্ছে, ডিটাচড হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট এইটা মুভ করছে অর্থাৎ ইনওয়ার্ড পুলড হয়ে যাচ্ছে, বা আমাদের সেই স্লাইডিং ফাংশনটা করছে। এখন এটা কীভাবে হলো, এটা হলো আমাদের মায়োসিন হেডের অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্টের জন্য। এবং এই ঘটনাটাকে আমরা বলছি অনেকটা হাঁটার মতো, ওয়াকিং, তাই না, হেঁটে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি মূলত আমাদের ওয়াক অ্যালং থিওরি, যে মায়োসিন মলিকিউলগুলো যখন এভাবে অ্যাটাচড এবং ডিটাচড হয় অ্যাক্টিন ফিলামেন্টের সাথে তখনই কি হয়, তখন এটা হেঁটে যাওয়ার মতো, ওয়াক অ্যালংয়ের মাধ্যমে বা ওয়াক অ্যালংয়ের মতো করে তারা এই অ্যাক্টিন ফিলামেন্টের সাথে ইন্টারাকশনে আসে। এবং আলটিমেটলি এটার জন্য কি হয়, আলটিমেটলি এটার জন্য আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট এটা স্লাইড করে, মায়োসিন ফিলামেন্টের উপর দিয়ে স্লাইড করে এবং আলটিমেটলি কী হয়, আমাদের মাসলটা কন্ট্র্যাক্ট করে। তাহলে তোমাদেরকে যদি কখনো পরীক্ষাতে বলা হয় যে মাসল কন্ট্রাকশনের মলিকুলার মেকানিজম কি, তোমরা খুবই সুন্দর করে এই ওয়াক অ্যালং থিওরিটা এক্সপ্লেইন করে দেবা, ঠিক আছে। জাস্ট ওয়াক অ্যালং থিওরিটা এক্সপ্লেইন করে দিলে আসলে হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই দেখো আমি যে ছবিটা আঁকাইছি এটা গাইটনেও আছে, গাইটন থেকে তোমরা এই ছবিটা তোমাদের রিটেনের খাতায় কিন্তু লিখে দিয়ে আসবে। তোমাদের গাইডে মলিকুলার মেকানিজম অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন এইটার এক্সপ্লানেশনে বা এটার অ্যান্সারে তারা কিন্তু সেই জেনারেল মেকানিজমটাই দিয়ে রাখছে। বিশেষ করে আরিফ গাইডে যদি নাম ধরেই বলি, আমি জানি না যে আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন তারা গাইডটাকে সংশোধন করেছে কিনা, বাট আমাদের সময় আমাদের যে আরিফ গাইড ছিল সেই আরিফ গাইডে কিন্তু মলিকুলার মেকানিজমের মধ্যে জেনারেল মেকানিজমের ব্যাখ্যা বা উত্তরটা দেওয়া আছে। দেখো আমি আগের ক্লাসে যে জেনারেল মেকানিজমটা তোমাদেরকে পড়াইছিলাম
সেটা কিন্তু জাস্ট জেনারেল মেকানিজম। জেনারেলি কী হয়, একটা পুরা তোমাকে নার্ভ ফাইবার দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল এসে কীভাবে ক্যালসিয়ামের আদান প্রদান হয়, কীভাবে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি, সব কথা উল্লেখ করে গ্রসলি তোমাকে বলতে হবে। কিন্তু যদি মলিকুলার মেকানিজম বলে তখন তোমাকে এই ওয়াক অ্যালং থিওরিটা কিন্তু আলোচনা করতে হবে। কিন্তু ওয়াক অ্যালং থিওরি তুমি কখনোই জেনারেল মেকানিজমে কিন্তু আলোচনা করবা না। এই জন্য গাইডে উত্তরটা আসলে ভুল আছে। এই জন্য তোমরা যদি কখনো তোমাদের রিটেনে আসে, বিশেষ করে ঢাকা বোর্ডে মলিকুলার মেকানিজমটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়াক অ্যালং থিওরি এটা কিন্তু আলাদা করে উল্লেখ করে দিবা, ঠিক আছে? এবং এটাই কিন্তু আসলে মূল অ্যান্সার। স্লাইডিং ফিলামেন্ট প্রথমে বলবো যে স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম কীভাবে হয়, এবং তারপরে ওয়াক অ্যালং থিওরি এটা বলবো। তোমাদেরকে রিটেন খাতায় কখনোই আমাদের আমি এতক্ষণ ধরে যেই অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের মলিকুলার স্ট্রাকচার পড়ালাম এগুলো লিখতে হবে না, এটা তোমার বোঝার জন্য। আলটিমেটলি তোমাকে লিখতে হবে কি, তোমাকে লিখতে হবে এই ওয়াক অ্যালং থিওরি। সো গাইড এটা ভুল আছে, এটা তোমাদেরকে জাস্ট জানাই রাখলাম যাতে তোমরা এই ভুলটা না করো। আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আর একটা টপিক দিয়ে ক্লাসটা শেষ করব। সেটা কি, দেখো এই যে আমাদের মায়োসিন হেড, এটা কি হলো, এটা হলো টিল্ট। অ্যাক্টিভ সাইটে জোড়া লাগলে বা যুক্ত হলে এটা একটা কনফরমেশনাল চেঞ্জ হয় এবং তার ফলে এটা ঝুঁকে পড়ে বা টিল্ট হয়। দেখো যে একটা মায়োসিন হেড, এটার যেই টিল্ট হয়, এই টিল্টকে আমরা একটা বিশেষ নামে ডেকে থাকি। সেটা কি, সেটা হলো পাওয়ার স্ট্রোক। কি বলি, পাওয়ার স্ট্রোক। তাহলে পাওয়ার স্ট্রোক কি জিনিস? পাওয়ার স্ট্রোক হলো টিল্টিং অফ দ্য মায়োসিন হেড। তাহলে মায়োসিন হেড যে টিল্ট করে এটাকে আমরা বলে থাকি পাওয়ার স্ট্রোক। এবং আসলে পাওয়ার স্ট্রোক কেন বলছি, দেখো এটার মাধ্যমে তো আসলে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট এটা তো একটা পাওয়ার পেলো, তাই না, একটা ধাক্কা পেলো, সেই ধাক্কার জন্যই তারা সামনের দিকে মুভ করলো, তাই না? এই জন্য আমরা এটাকে বলছি পাওয়ার স্ট্রোক। তাহলে এই যে আমাদের একটা মাসল কন্ট্র্যাক্ট করলো রেগুলার জন্য, এই কন্ট্রাকশনে একটু তো কাজ হয়েছে, তাই না? ওয়ার্ক ইজ পারফর্মড। এখন ওয়ার্ক যখন সম্পন্ন হয়েছে, এখানে কিন্তু কিছু এনার্জি কাজ করেছে। এখন এই এনার্জিটা কোথা থেকে আসলো? এই এনার্জিটা আসলো মূলত এটিপি থেকে। তাহলে এটিপি থেকে কিভাবে এই এনার্জিটা আমরা গেইন করলাম এবং এই এনার্জি গেইনের ফলে আলটিমেটলি পাওয়ার স্ট্রোক জেনারেটেড হলো, এইটাই আমরা একটু জানতে চাই। দেখো এটিপি থেকে যদি এনার্জি পেতে হয় অবশ্যই এই এটিপিকে ব্রেকডাউন হতে হবে, এবং দেখো ব্রেকডাউন যখন হবে তখন সেখান থেকে আলটিমেটলি এনার্জিটা রিলিজ হয়, তাই না? তাহলে আমরা একটু দেখব যে কীভাবে আমাদের এই মাসল কন্ট্রাকশন প্রসেসে এই ওয়াক অ্যালং থিওরির মধ্যে কীভাবে আমরা এনার্জিটা পেয়ে থাকি। এটাকে একটা বিশেষ নামে ডাকা হয় এবং সেটা হলো ফেন ইফেক্ট। কি বলি? ফেন ইফেক্ট। ফেন ইফেক্ট জিনিসটা কি? ফেন ইফেক্ট হলো একটা মাসল যতটুকু কাজ করবে বা যত বেশি কাজ করবে এটার জন্য তত বেশি এটিপিকে ব্রেকডাউন হতে হবে। কি বললাম? একটা মাসল এটা যতটুকু, দ্য গ্রেটার ওয়ার্ক, যতটুকু ওয়ার্ক এটা সম্পন্ন করবে, দ্য গ্রেটার দ্য অ্যামাউন্ট of work of muscle, তত গ্রেটার বা তত পরিমাণে, the greater the amount of ATP, তত বেশি এটিপিকে ব্রেকডাউন হতে হবে। এটিপি that is cleaved। জাস্ট এটা আমি গাইটন থেকেই তোমাদেরকে বললাম, এটাকে আমরা বলছি ফেন ইফেক্ট। তাহলে আমি যদি আরেকবার সহজ করে বলি, ফেন ইফেক্ট কি? একটা স্কেলেটাল মাসল এটা যত বেশি কাজ করবে তত বেশি এটিপিকে ভাঙতে হবে। খুবই সিম্পল একটা কথা, যে এটিপি ভেঙে শক্তি আসবে, তাহলে যত বেশি কাজ করতে হবে তত বেশি শক্তি লাগবে, আর সেই শক্তিটা আসবে আমাদের এটিপি থেকে। জাস্ট খুবই সিম্পল একটা কথা, এটাকে আমরা বলছি আসলে ফেন ইফেক্ট। তাহলে এই ফেন ইফেক্টটা কীভাবে হয়? দেখো আমি খুবই সিম্পলিফাইডভাবে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব।
তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট। হ্যাঁ, অ্যাক্টিন ফিলামেন্ট, এটা অবশ্যই অ্যাক্টিভেটেড, এবং সেখানে কি আছে, সেখানে আমাদের অ্যাক্টিভ সাইট আছে। অন্যদিকে এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট, এবং সেই মায়োসিন ফিলামেন্ট এর সাথে ক্রসব্রিজ, এই ক্রসব্রিজ এটা হলো আমাদের মায়োসিন হেড। ওকে, এটা হলো আমাদের মায়োসিন ফিলামেন্ট। এখন দেখো যে যখন একটা সার্কোমিয়ার রেস্টিং স্টেটে থাকে তখন কিন্তু অ্যাক্টিন ফিলামেন্টটা অ্যাক্টিভেটেড থাকে না। সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটটা কিন্তু এক্সপোজড থাকে না, এবং যখন এক্সপোজড থাকে না তখন মায়োসিন হেড এটাও কিন্তু কোনোভাবে এই অ্যাক্টিভ সাইটের সাথে কিন্তু বাইন্ড করতে পারে না। কিন্তু যখনই অ্যাক্টিন ফিলামেন্টটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যখন এটা অ্যাক্টিভেটেড হয়ে যায় মূলত তখনই কিন্তু আমরা এই অ্যাক্টিভ সাইটকে এক্সপোজড অবস্থায় পাই। এখন দেখো, মনে করি এখনও অ্যাক্টিন ফিলামেন্টটা অ্যাক্টিভেটেড হয় না, এই অবস্থায় এই যে আমাদের মায়োসিন হেড আছে, এই মায়োসিন হেডের সাথে কে যুক্ত হয়, এটিপি যুক্ত হয়, এটিপি। ওকে, তাহলে এটিপি যখন যুক্ত হয় তখন কি ঘটনা ঘটে, দেখো আমরা কিন্তু আগে বলেছি যে মায়োসিন হেড এটার একটা ফাংশন কি, এটা এটিপিএস এনজাইম হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, এটিপিএস, মানে এটিপিকে এটা ব্রেকডাউন করে। তাহলে দেখো এটিপিকে যখন ব্রেকডাউন করে তখন কি হয়, তখন এখান থেকে তৈরি হয় এডিপি প্লাস ফসফেট, এডিপি প্লাস ফসফেট। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই এডিপি এবং ফসফেট এরা এই মায়োসিন হেডের সাথে কিন্তু যুক্ত অবস্থাতেই থেকে যায়। মানে এখানে এটা মনে করো এডিপি আর এটা হলো আমার ফসফেট, এরা যুক্ত অবস্থায় আছে, এরা এখনো আলাদা হয় না, এবং যখন আলাদা হয় না তখন কিন্তু কোনো শক্তিও কিন্তু রিলিজ হয় না। ঠিক আছে, এবং দেখো যখন এডিপি এবং ফসফেট আলাদাভাবে আমার মায়োসিন হেডের সাথে যুক্ত আছে তখন এই মায়োসিন হেডে এক ধরনের স্ট্রাকচারাল বা কনফরমেশনাল চেঞ্জ ঘটে, এবং এই চেঞ্জের প্রভাবে কি ঘটে, এই চেঞ্জের প্রভাবে মায়োসিন হেড এটা পারপেন্ডিকুলার বা লম্বাভাবে সেটা উপরের দিকে উঠে আসে। কিন্তু উপরের দিকে যে উঠে আসলো, যখন আমাদের অ্যাক্টিন ফিলামেন্টটা অ্যাক্টিভেটেড নাই, রেস্টিং স্টেটে আছে, তখন দেখা যায় যে ট্রপোমায়োসিন এটাকে ঢেকে রেখেছে। সো কী হলো, সো মায়োসিন হেডটা এটার সাথে যুক্ত হতে পারলো না। কিন্তু যুক্ত হতে না পারলেও কি হলো, আমাদের এই আমাদের মায়োসিন হেড এটা এরকম লম্বা হয়ে তার স্থানটা কিন্তু পরিবর্তন করলো। আমি জাস্ট সেই নতুন অবস্থাটা যদি ছবি দেখাই, এডিপি প্লাস ফসফেট। ওকে, এখন যখনই অ্যাক্টিন ফিলামেন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, কিসের জন্য, ক্যালসিয়াম যখন ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয়, ক্যালসিয়াম যখন ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয় তখনই ক্যালসিয়াম যখন ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয় তখনই ট্রপোমায়োসিন এটা সরে যায়। সরে গেলে কি হলো, সরে গেলে আমার অ্যাক্টিভ সাইট, সরে গেলে আমাদের অ্যাক্টিভ সাইটটা এক্সপোজড হলো, এবং যখন এক্সপোজড হলো তখন কি হলো, তখন মায়োসিন হেড এই অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হলো। এখন তোমাদেরকে আমি একটু ফিজিক্সের পড়াবো। ফিজিক্সের পড়াটা কি, তোমরা ইন্টারমিডিয়েটে স্প্রিংয়ের ফিজিক্সের ম্যাথ করেছিল না, স্থিতিশক্তির গতিশক্তির যে ম্যাথগুলো আমরা করতাম। দেখো মনে করো এটা একটা ওয়াল, এই ওয়ালের সাথে একটা স্প্রিং যুক্ত আছে। ঠিক আছে, এখন তুমি করলা কি, এটা একটা স্প্রিংয়ের একটা নর্মাল লেন্থ, তুমি করলা কি, এই স্প্রিংটাকে ধাক্কা দিলা, ধাক্কা দিয়ে একটা ফোর্স ক্রিয়েট করে স্প্রিংটাকে সংকুচিত করে রাখলাম।
যদি সংকুচিত করে রাখো তখন জিনিসটা কীরকম দেখতে হবে, তখন মনে করো স্প্রিংটা এইভাবে খুব অল্প জায়গার মধ্যে সংকুচিত হয়ে আছে, ঠিক আছে, তুমি একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করেছো, বাট এরপরে আর হয় নাই। এখন তুমি যদি কোনোভাবে এই হাতটাকে উঠাই দাও বা ফোর্সটা ছেড়ে দাও, তখন কি হয়, এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাই না? এবং তখন কি হবে, তখন স্প্রিংটা আবার একটা ফোর্স জেনারেশনের মাধ্যমে সেটা আবার ছুটে চলে আসবে, এইভাবে ছুটে চলে আসবে, তাই না? আচ্ছা, একটু বেশি আঁকাই ফেলছি, মানে এইভাবে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে খেয়াল করে এখানে মোট কী হলো, এখানে আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা স্প্রিংকে তুমি যখন সংকুচিত করো তখন স্প্রিংয়ের মধ্যে এক ধরনের শক্তি জমা হয়, যেটাকে আমরা পড়েছিলাম স্থিতিশক্তি, তাই না? স্থিতিশক্তি। এবং যখন তুমি স্প্রিংটাকে রিলিজ করে দিলা তখন সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে পরিণত হয় এবং স্প্রিংটা আবার আগের জায়গায় ফেরত চলে আসে। তাহলে দেখো যে স্থিতিশক্তি থেকে যখন গতিশক্তিতে পরিণত হলো বা রূপান্তর ঘটলো, তখন এখানে নতুন করে আমরা একটা ফোর্স পাচ্ছি, তাই না? ঠিক একই ঘটনা ঘটে আমাদের এই মায়োসিন হেডে। দেখো যখন আমাদের মায়োসিন হেড এটার সাথে আমাদের এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট এরা যখন ভেঙে যুক্ত হয়ে থাকলো, তখন এই মায়োসিন হেডের মধ্যে এক ধরনের কনফরমেশনাল চেঞ্জ ঘটে এবং এইটার ঘটনা অনেকটা আমাদের সেই স্প্রিংয়ের ঘটনার মতো, যেখানে শক্তি জমা হয়ে বসে আছে কিন্তু এই শক্তিটা কোনো কাজ যে রূপান্তরিত হতে পারে নাই। কিন্তু যখনই মায়োসিন হেড এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করলো, তখন কি হলো, তখন সেই স্প্রিংয়ের মতো স্থিতিশক্তি থেকে সেটা আবার গতিশক্তিতে পরিণত হয় এবং আলটিমেটলি এই হেড কি করে, এই হেড তখন সামনের দিকে ঝুঁকে পড়ে, টিল্ট হয়, টিল্টিং অফ হেড ঘটে। তাহলে টিল্টিং অফ হেড কেন হলো, কারণ সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। যখন স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হলো, তখন কি হলো, তখন সেই ফোর্সটা মায়োসিন হেডকে এইভাবে টিল্টিং করলো। পাশাপাশি এই ফোর্সটাই কি করেছে, অ্যাক্টিন ফিলামেন্টকে সামনের দিকে মুভ করাইছে, ঠিক আছে? তাহলে দেখো, এবং এই টিলকে আমরা বলেছিলাম পাওয়ার স্ট্রোক। তাহলে পাওয়ার স্ট্রোকের পাওয়ার কোথা থেকে আসলো, আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এবার দেখো, যখনই আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট থেকে বা অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইট থেকে এই মায়োসিন হেডটা রিলিজ হয়ে গেল, তখন যেটা হয়, এই যে আমাদের এডিপি এবং ফসফেট ছিল, তারা কিন্তু আমাদের যে মায়োসিন হেড এটা থেকে রিলিজড হয়ে যায় এবং মায়োসিন হেড থেকে যখন রিলিজড হয়ে যায় তখন এখানে আবার সেই একটা শূন্যস্থান তৈরি হয়, যে শূন্যস্থানে আবার নতুন করে একটা এটিপি এসে এটার সাথে যুক্ত হয় এবং এটিপি এসে যখন যুক্ত হয় তখন আবার সে আগের মতো প্রসেস কি হয়, এই এটিপি ভেঙে আবার এডিপি প্লাস ফসফেট তখন আবার পারপেন্ডিকুলার মুভ করে এবং যদি এখনও এই অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন আবার সেই অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়, আবার টিল্টিং হয়। এইভাবে প্রসেসটা চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিন ফিলামেন্টটা আবার অ্যাক্টিভেটেড থেকে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় ফিরে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফেন ইফেক্টের প্রসেস। তাহলে এই ছিল আমাদের স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের মলিকুলার মেকানিজম রিলেটেড আলোচনা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে গাইডনটা পুরোটা এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ক্লাসটা মানে যখন তুমি ক্লাসটা শেষ করবা তখন অবশ্যই তোমরা গাইডন থেকে এই চ্যাপ্টারটা একটু রিডিং দিবা, ঠিক আছে? একটু রিডিং দিবা। রিডিং দিলে বিশ্বাস করো তোমরা এই বিষয়টাকে খুবই সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। ক্লাসের কোনো অংশে যদি বুঝতে কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমাকে জানাতে পারো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা এখানেই শেষ করছি।